আসসালামু আলাইকুম iSchoolের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 এর বিজ্ঞানের যে প্রথম যে অধ্যায়টা আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে iSchoolে ক্লাস 8 এর বিজ্ঞানের যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে সহজ সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করেই আমরা শুরু করে ফেলি। আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হলো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এবং এই প্রাণীজগতের শ্রেণীবিন্যাসে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করতে চাই। তো দেখো, আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে এবং প্রায় 15 লক্ষর মতো প্রাণী আছে। এই সকল প্রাণীকে কি আলাদা আলাদাভাবে চেনা সম্ভব? আসলে খুবই কঠিন একটা কাজ। তো যেহেতু খুবই একটা কঠিন একটা কাজ, সেই কাজটাকে সহজভাবে যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে যেন আমরা খুব সহজে তাদেরকে চিহ্নিত করতে পারি। ঠিক অনেকটা একটা স্কুলে অসংখ্য স্টুডেন্ট থাকে, এখন ক্লাস 6-এর সাথে ক্লাস 7-এর স্টুডেন্টকে যদি বসায় দিই কিংবা ক্লাস 6 থেকে 10 উল্টাপাল্টাভাবে যদি বসায় দেওয়া হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আলাদা আলাদাভাবে পড়াতে হবে এবং একটা ক্লাসে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। এ কারণে আমরা দেখা যায় ক্লাসে আমরা শ্রেণী করি, এক একটা শ্রেণীতে এক একটা 6-এর স্টুডেন্টদের জন্য আলাদা একটা শ্রেণী, 7-এর জন্য আরেকটা, এইভাবে করে আমরা তাদেরকে সাজিয়ে ফেলি শিক্ষাদানটা যেন খুব সহজেই সম্ভব হয়। ঠিক সেভাবে করে বিশাল এই প্রাণীজগৎকে যেন আমরা খুব সহজে চিনতে পারি সেজন্য বিজ্ঞানীরা একটা সুবিন্যস্ত পদ্ধতি আবিষ্কার করেছেন এবং সেটাকেই শ্রেণীবিন্যাস বলা হচ্ছে। এবারে আমরা জানবো শ্রেণীবিন্যাসের ধাপ, অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাস করার জন্য একটা প্রাণীকে খুব সহজে চিহ্নিত করার জন্য বিজ্ঞানীরা কয়েকটা ধাপকে চিহ্নিত করেছেন এবং এই ধাপগুলো হলো কিংডম বা জগৎ, ফাইলাম বা পর্ব, ক্লাস কিংবা শ্রেণী, অর্ডার কিংবা বর্গ, ফ্যামিলি কিংবা গোত্র এবং জেনাস কিংবা গণ এবং স্পেসিস কিংবা প্রজাতি। এই ধাপগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, কারণ যখন আমরা ক্লাস 9-এ উঠবো তখন কিন্তু আবারও আমাদেরকে এই ধাপগুলোর সাথে পরিচিত হতে হবে। এখন দেখো, এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে নিচে যেই ধাপটা আছে সেটা হলো প্রজাতি বা স্পেসিস। মাঝে মাঝে ক্লাস 8-এর JSC পরীক্ষায় এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে যে শ্রেণীবিন্যাসের ধাপের সর্বনিম্ন ধাপ কোনটি? উত্তর হবে সরাসরি প্রজাতি। এবারে আমরা শ্রেণীবিন্যাসের জনককে তাকে একটু চেনা দরকার। শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস এবং এই ব্যক্তি শুধুমাত্র শ্রেণীবিন্যাসের জনক না, ইনি দ্বিপদ নামকরণ পদ্ধতি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এখন এই যে দ্বিপদ নামকরণ, এটা আবার কি? দ্বিপদ নামকরণ হলো একটা প্রাণীরকে চেনার জন্য একটা ইন্টারন্যাশনালভাবে একটা স্বীকৃত নাম থাকে, সায়েন্টিফিক নাম থাকে। যেমন মানুষকে সায়েন্টিফিক নাম কি? হোমো সেপিয়ান্স। এখন মানুষকে বাংলাদেশে মানুষ বলা হয়, আবার ইংরেজরা কি বলে? ম্যান বলে। তো এক একটা দেশে এক এক রকম নাম থাকে। এখন একটা আদর্শ, একটা মানে সকলে চিনতে পারবে এরকম একটা নামের জন্য আমরা সায়েন্টিফিক নাম ব্যবহার করি এবং এই সায়েন্টিফিক নামটা দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি। একটা হলো গণ এবং আরেকটা হলো প্রজাতি। এই যে হোমো সেপিয়ান্স দেখছি, সেই হোমো সেপিয়ান্সের হোমো হলো গণ এবং সেপিয়ান্স হলো প্রজাতি। এই গণ এবং প্রজাতির সমন্বয়ে আমরা যে নামকরণটা করতেছি সেটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। বিশাল এই প্রাণীজগৎকে জানার জন্য এনিমেলিয়া যে জগৎটা আছে সেই এনিমেলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করা হয়েছে এবং এই পর্বগুলোকে আমরা অনেক সময় মনে রাখতে পারি না, বেশ কষ্ট হয়। তো আমরা যদি এই ছন্দটা ব্যবহার করি তাহলে পর্বগুলো খুব ধারাবাহিকভাবে আমাদের দ্বারা মনে রাখা সম্ভব হবে এবং এই ছন্দটা হলো পরি নিউ প্লেনে আমেরিকা আসায় মালা একাই কাঁদছে। সেই পরি থেকে পরিফেরা, নিউ থেকে নিডারিয়া, প্লেনে থেকে প্লাটিহেল মিনথেস, আমেরিকা থেকে অ্যানেলিডা, আশায় থেকে আর্থোপোডা, মালা থেকে মলাস্কা, একাই থেকে একাইনোডার্মাটা এবং কাচ্ছে থেকে কর্ডাটা। ঠিক এইভাবে করে আমরা সহজেই এই 9টা পর্বের নাম মুখস্থ রাখতে পারি। এই 9টা পর্বের মধ্যে প্রথম যে 8টা আছে সেই 8টাই হলো ও মেরুদণ্ডী প্রাণী এবং সর্বশেষ যেটা আছে কর্ডাটা, এই কর্ডাটাই শুধুমাত্র মেরুদণ্ডী এবং মানুষ কিন্তু এই কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। এখন এই কর্ডাটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা যায় এবং এই উপপর্বগুলো হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। সর্বশেষে মানুষ কোন পর্বে? মানুষ হলো এই ভার্টিব্রাটা উপপর্বের যেই শ্রেণী আছে স্তন্যপায়ী শ্রেণী, সেই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত একটি প্রাণী।
এই ভার্টিব্রাটাকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায় এবং এগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, পক্ষীকুল, সরীসৃপ এবং স্তন্যপায়ী। তোমরা তোমাদের বইয়ের 3 নম্বর পেজে যখন যাবা তখন এই চারটা পাবা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই চারটা সবার আগে আমাদেরকে একটু মেমোরাইজ করে নিতে হবে এবং এই চারটা পড়ার পাশাপাশি আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যে প্রত্যেকটার পাশাপাশি বৈশিষ্ট্যগুলোকে আমরা যেন মাথায় রাখতে পারি এবং সবার আগে উদাহরণগুলোকে আমরা খুব বেশি পিক করব, কারণ উদাহরণগুলো খুবই বেশি এমসিকিউ এ বারবারই এই উদাহরণগুলো আসে থাকে। যেমন মানুষ কোন পর্বের, মানুষ কোন শ্রেণীর প্রাণী, তোমরা ডিরেক্ট উত্তর করবা স্তন্যপায়ী প্রাণীর। সরীসৃপের মধ্যে কারা আছে? সরীসৃপের মধ্যে সাপ আছে। তারপরে পক্ষীকুলের মধ্যে পাখি আছে। উভচরের মধ্যে কারা আছে? ব্যাঙ আছে। ঠিক সেভাবে করে এই যে কোন শ্রেণীতে কোন কোন প্রাণী আছে সেই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা মাথায় রাখার চেষ্টা করব। এখন আমাদেরকে পাশাপাশি বৈশিষ্ট্যগুলোকে খুব ভালোভাবে আত্মস্থ করে নিতে হবে এবং প্রত্যেকটা দিনই আমরা একটু চেষ্টা করব বৈশিষ্ট্যগুলো দেখার। এবার আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা শুরু করব। পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে পরিফেরা হলো সরলতম বহুকোষী প্রাণী। আসলে পরিফেরার যে গঠনটা সেটা হলো সরল এবং আমরা যে মানুষ আমাদের গঠনটা কিন্তু বেশ জটিল এবং তারা কিন্তু বহুকোষী প্রাণী। বহুকোষী বলতে কি, এখানে একের অধিক অসংখ্য কোষ আছে এবং যাদের একের অধিক কোষ থাকে তাদেরকে কিন্তু বহুকোষী প্রাণী বলা হয়ে থাকে। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে দেহ, এদের দেহ প্রাচীরটা অসংখ্য ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে কি হয়, এই ছিদ্রপথে পানি এবং অন্যান্য খাবার পরিবহন হয়ে থাকে। এবং এদের যে তৃতীয় বৈশিষ্ট্যটা সেটা হলো এদের সুগঠিত কলা থাকে না, অঙ্গ থাকে না, তন্ত্র থাকে না। কলা হলো অসংখ্য কোষের সৃষ্টি এবং অসংখ্য কোষ মিলে যখন একই ধরনের কাজ করে সেটাকেই কলা কিংবা টিস্যু বলা হয়ে থাকে। এবং কিছু কিছু কলা এবং টিস্যু নিয়ে পরবর্তীতে একটি অঙ্গ তৈরি হয় এবং কয়েকটি অঙ্গ নিয়ে আমাদের বডির একটা তন্ত্র কিংবা ইংলিশে সেটাকে বলা হয় সিস্টেম, সেটা গঠিত হয়। তো পরিফেরার উদাহরণ হলো স্পঞ্জিলা এবং স্কাইফা এবং পূর্বে এদেরকে স্পঞ্জ নামে ডাকা হতো। এখন এরা থাকে কোথায়? সাধারণত এদেরকে সারা পৃথিবীতেই পাওয়া যায়, তবে এদের অধিকাংশ প্রাণী দেখা যায় সামুদ্রিক। প্রধানত এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে। এবারে আমরা নিডারিয়ার সম্পর্কে জানব। তো নিডারিয়ার যেই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের যে দেহ গহ্বর, অর্থাৎ এইটা হলো নিডারিয়ার দেহ গহ্বর এবং দেহ গহ্বরে সিলেন্টেরন থাকে। এই সিলেন্টেরন থাকার কারণে এদেরকে পূর্বে সিলেন্টারেটা নামে ডাকা হতো। কি নামে? সিলেন্টারেটা নামে ডাকা হতো। এখন এই সিলেন্টেরনের কাজটা কি? সিলেন্টেরনের কাজ হলো পরিপাক অর্থাৎ খাবার ডাইজেস্ট বা হজম করতে সাহায্য করা এবং সংবহন অর্থাৎ পরিবহনে সাহায্য করা, তরল পদার্থগুলো পরিবহনে সাহায্য করে। এবারে আমরা দেখি কয়টি কোষ স্তর দিয়ে এই নিডারিয়া পর্বের প্রাণীরা গঠিত। সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীরা দুটি ভ্রূণীয় কোষ স্তর দিয়ে গঠিত। আমাদের মাথায় কোশ্চেন আসতে পারে ভ্রূণীয় কোষ স্তরটা আবার কি? তার আগে আমাদেরকে জানতে হবে ভ্রূণটা কি। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু, পুরুষ থেকে আসে শুক্রাণু এবং স্ত্রী থেকে আসে ডিম্বাণু এবং এরা যখন একত্রিত হয় তখন আমরা জাইগোট পাই এবং এই জাইগোট পরবর্তীতে বৃদ্ধি পেয়ে ভ্রূণের সৃষ্টি করে এবং এই ভ্রূণে কিছু কোষীয় স্তর আছে এবং এই কিছু কোষীয় স্তর থেকেই পরবর্তীতে আমাদের দেহের অঙ্গগুলো গঠিত হয়। তো এই ভ্রূণীয় কোষ স্তর, দুইটি ভ্রূণীয় কোষ স্তর আছে এখানে। বাইরেরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরেরটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। অ্যাক্টো যখনই শব্দটা তোমরা জানবা তখনই তোমরা মাথায় রেখে দিবা যে অ্যাক্টো মানেই বাহিরে, আর অ্যান্ডো শব্দটার সাথে তোমরা এখন থেকে যতবার তোমরা 9-10-এ যাবা কিংবা ইন্টারমিডিয়েটে যাবা যতবার অ্যাক্টো শব্দটা পাবা বাহিরে, অ্যান্ডো মানে কি ভিতরে। তো এই অ্যাক্টোডার্মে তাদের একটা স্পেশাল সেল কিংবা কোষ থাকে, সেটা হলো নিডোপ্লাস্ট। এই নিডোপ্লাস্টের কাজ হলো শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে সাহায্য করা। তো নিডারিয়ার যে উদাহরণ হলো হাইড্রা এবং অবেলিয়া। পরিফেরার নিডারিয়া পড়া শেষ। এবার আমরা কি পড়ি নিউ প্লেনে। প্লেনে থেকে আমরা কি জেনেছিলাম? প্লে থেকে প্লাটিহেলমিনথেস এবং নে থেকে নেমাটোডা।
এবারে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার অসংখ্য বৈশিষ্ট্য আছে, যেটা আমরা একটা মনে রাখলে আরেকটা খুব ইজিলি মনে রাখতে পারবো। সেটা কিভাবে করে দেখো, প্লাটিহেলমিনথেসে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী, অর্থাৎ প্লাটিহেলমিনথেস বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। অন্যদিকে নেমাটোডাও বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। আসলে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী মানেটা কি? বহিঃপরজীবী হলো যেটা বাইরে অবস্থান করে, আর অন্তঃপরজীবী হলো যেটা শরীরের ভিতরে অবস্থান করে। পরজীবী হলো অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা। এখন আমার মাথায় যদি কোনো একটা প্যারাসাইট কিংবা পরজীবী বাস করে এবং সেটা যদি উপরে থাকে, তাহলে আমি বলবো সেটা বহিঃপরজীবী। কিন্তু আমার যদি স্টোমাক কিংবা পাকস্থলীতে কোনো পরজীবী থাকে বা কৃমি থাকে, তাহলে সেটা কি হবে? অন্তঃপরজীবী হবে। এবং প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা দুটাই বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। এবং এদের দেহটা দেখতে কেমন? প্লাটিহেলমিনথেসের দেহটা দেখতে চ্যাপ্টা, ফ্ল্যাট, এই জন্য এদের নামটা হয়েছে প্লেট। প্লেট শব্দটা আসলে ফ্ল্যাট শব্দটা থেকে আসছে, চ্যাপ্টা। আর অন্যদিকে নেমাটোডা হলো দেহটা নলাকার। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এর দেহটা হলো কি নলাকার, অর্থাৎ নলের মতো। এর দেহটা পুরু এবং কিউটিকল দ্বারা আবৃত, এবং এর দেহটা পুরু ত্বক দ্বারা আবৃত। কিউটিকল হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটার কারণে তার বডিটা শুষ্ক থাকে এবং বাইরে থেকে কোনো কিছু ভেতরে প্রবেশ করতে পারে না। প্লাটিহেলমিনথেস মূলত উভলিঙ্গ, অন্যদিকে নেমাটোডা ইউনিসেক্সুয়াল কিংবা একলিঙ্গ। প্লাটিহেলমিনথেসের পৌষ্টিকতন্ত্রটা, অর্থাৎ পৌষ্টিকতন্ত্র মানে কি? পৌষ্টিকতন্ত্র হলো ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ খাবার হজমের যে টোটাল যে সিস্টেমটা আছে সেটাই হলো পৌষ্টিকতন্ত্র বলা হয়। তো এই পৌষ্টিকতন্ত্রটা অসম্পূর্ণ, অর্থাৎ কমপ্লিট না, মাঝে মাঝে অনুপস্থিত থাকে। অন্যদিকে নেমাটোডার পৌষ্টিকতন্ত্রটা সম্পূর্ণ। দেখো, আমরা খুব সহজেই 5টা করে বৈশিষ্ট্য প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার মনে রাখতে পারছি। এবারে আরও কিছু বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করব। প্লাটিহেলমিনথেসের চোষক কিংবা আংটা থাকে এবং এদের শিখাকোষ থাকে, যে শিখাকোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। রেচন অঙ্গ, যেটাকে ইংলিশে বলা হয় থাকে এক্সক্রিয়েটরি সিস্টেম, অর্থাৎ এক্সক্রিয়েটরি অর্গানের কাজটা কি? এক্সক্রিয়েটরি অর্গানের কাজ হলো তোমার বডি থেকে মলমূত্র ত্যাগ করে বাইরে ফেলে দেওয়া, এবং এখানে শিখাকোষটাই এই কাজটা করে থাকে। অন্যদিকে নেমাটোডার আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা একটু তাকাই। একটা হলো শ্বসন এবং সংবহন তন্ত্র নাই। শ্বসনতন্ত্র হলো রেসপাইরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বাস গ্রহণ করার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা। আর সংবহন হলো আমাদের বডিতে যে রক্ত পরিবহন হয়, অর্থাৎ এই যে রক্ত পরিবহনের যে সিস্টেমটা আছে সেটাকেই সংবহন তন্ত্র বলা হয়। তন্ত্র শব্দটার ইংলিশই হলো সিস্টেম। এদের শ্বসনতন্ত্র নাই, সংবহন তন্ত্র নাই। এবারে আমরা দেখি এদের দেহগহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলোম নাই। এখন সিলোম কাকে বলে? এই প্রশ্নটা বারবারই JSC পরীক্ষার ক মার্কে অনেকবারই এসেছে। সিলোম হলো, আমরা যদি একটা চিত্রের দিকে তাকাই, দেহপ্রাচীর এবং আমরা এই যে মাঝ বরাবর দেখতে পাচ্ছি পৌষ্টিক নালী, দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালী এই দুইটার মাঝামাঝি যেই জায়গাটা থাকে সেটাকেই সিলোম বলে, এবং এদের প্রকৃত কোনো সিলোম নাই। নেমাটোডার উদাহরণ কি? নেমাটোডার উদাহরণ হলো গোলকৃমি এবং ফাইলেরিয়া কৃমি। অন্যদিকে প্লাটিহেলমিনথেসের উদাহরণ হলো যকৃত কৃমি এবং ফিতা কৃমি। আশা করি তোমরা পরিফেরার নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই চ্যাপ্টারের বাকি ভিডিওগুলো পেতে চাইলে iSchool-এর সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।